দিন হোক লাবণ্য হৃদয়ে শ্রাবণ, তুমি কান্নার রং, তুমি জোছনার ছায়া, তুমি কান্নার রং, তুমি জোছনার ছায়া। আচ্ছা, এই গান শুনতে শুনতে আমার যেটা মনে হলো সঞ্জীব চৌধুরীর গান। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে সঞ্জীব চত্বর নামে একটা জায়গা আছে যেটা এখন অনেকেই চেনে, এমন আমি ওই জায়গাটারই একটু ইতিহাসটা জানতে চাই, সঞ্জীব চত্বরের ইতিহাস, কারণ এটার সাথে আপনার সম্পৃক্ততা আছে আমি জানি। না, এটা মানে আমার একা আসলে কিছু না। আমরা যখন ক্যাম্পাসে ছিলাম, মানে আমরা তো সবাই একটা টিম ওয়ার্ক, মিউজিশিয়ান হিসেবে কাজ করতাম, একে অপরের সাথে মানে হেল্প করতাম, সহযোগিতা করতাম। এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে তখন ওই যে সঞ্জীব উৎসব হইতো, এখনো হয়, এবছরও হয়েছে। তো সঞ্জীব উৎসবটা যখন হয় তখন ওই আপনার আমাদের জয় সারিয়ার ভাই আছে, উনি সহ সঞ্জীব মানে উদযাপন একটা পরিষদ আছে, তো ওরা সবাই মিলে এটা করে। তুহিনকান্তি দাস আছে আমাদের, তো প্রতি বছরই হয়। তো ওই চত্বরে আসলে ওই এটা হয়েছে কি যে ওখানে বসে আসলে প্রথম দিকে মানে ক্যাম্পাসের যারা স্টুডেন্ট ছিল ওরা আড্ডা গান করতো। আমি নিজেও ওইখানে অনেক দিন মানে গিটার বাজিয়ে গান করেছি, একদম ফ্লোরে বসে, যেটা হয় মানে পুরো একটা সার্কেলের মতো গোল হয়ে বসা, যেটা এখনো আছে। এখন যারা রানিং আছে ওরা হয়তো একই জিনিস মানে করছে। তো তখন হয় কি যে এটা তখন ওই যে আর্টওয়ার্ক গুলা করা হয় ওই সময়ে। তারপর এখন ওইখানে মানে বিষয়টা এমন না যে শুধু সঞ্জীবের ছবি আছে বলে শুধু সঞ্জীব দাঁড়িয়ে প্রোগ্রাম হয়, বিষয়টা এমন না। মানে ওইটা উন্নত অনেকেই অনেক ফ্রেমটা করা বা সেই পরিকল্পনাগুলো ওখানে করা হয়েছিল, এবং তারপর থেকেই জায়গাটা সঞ্জীব চত্বর বললে মানুষ ভালো চেনে। মানে জায়গাটা উঠে এসেছিল আসলে আপনাদের এই আয়োজনগুলোর মধ্য দিয়ে। তোমার আধার ঢেকে গেছে আমার আলোকলতায়, আমার জীবন শূন্য ভুবন, তোমার রঙিন খাতা পাখি নিরে খোঁজে করছি ডাকা রাখি, আমি নীর হারায় পাখি নিরে খোঁজে করছি ডাকা রাখি। আমি ছবির হাটে পড়ে থাকা নবীন সক্রেটিস, আমি মুক্ত মঞ্চে সে থাকা জীবন ঘাতি বিষ, আমি নীর হারায় পাখি নীরের খোঁজে করছি ডাকা ডাকি। চমৎকার। এবং বিশ্ববিদ্যালয়ের যে মানে একদম দৃশ্যপটে ভেসে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে ছবির হাট বা সেই ক্যাম্পাস লাইফটা, দারুণ একটা গান। এবং ক্যাম্পাসের ছেলেমেয়েরা এই জন্যই গানটাকে মনে হয় অনেক বেশি পছন্দ করে, রিলেট করতে পারে নিজেদের গল্পগুলোর সাথে। আচ্ছা, আমরা জান্নাতুল মাওয়ার কাছে একটু যাব। কথার চেয়ে আমার মনে হচ্ছে আমি মিস করে যাব, কথা বেশি বলে আমি আপনার পারফরমেন্সকে মিস করব। তো একটা কবিতায় যাব, আবৃত্তি শিল্পী হিসেবে আমি আসলে সেই কবিতাটাই শুনতে চাচ্ছি। আপনি বেশ সুন্দর কবিতা এবং গানের সম্মিলনে আপনি বেশ কিছু পারফরমেন্স আছে আপনার, তো সেরকম একটা কবিতা আমি শুনতে চাচ্ছি, দর্শককে শোনাতে চাচ্ছি। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলি মাটির সৌরভ ছিল, তার পিঠে
রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি। সেই কবে শিশুরাতে ঘুম পাড়ানিয়া গান গেয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কি না আজ আমার মনেই পড়ে না। আয় আয় চাঁদ মামা টিপে দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপে দিয়ে যা। আমাকে খেলার মাঠে পাঠিয়ে আদরে অবসরে চুল বাঁধবার ছলে কোনো গান গেয়েছেন কি না এতকাল কাছাকাছি আছি তবু জানতে পারিনি। তিনি বলতেন, প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। আমি তখন নবম শ্রেণী। আমি তখন শাড়ি, আলাপ হলো বেণীমাধব, সুলেখাদের বাড়ি। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। রাতে এখন ঘুমাতে চাই একতলার ঘরে, মেঝের উপরে বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে কালের ঘরে শুনি। গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়। আমি আমার মনের কথা বলছি, আমি আমার কথা বলতে এসেছি। কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং 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 কারা, আঘাতে আঘাতে কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো, দেখবে নদীর ভিতরে মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে। পাথর 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 আর নদী সমুদ্রের জল, নীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীল। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো। তুমি হইলা আমার শরীরের লাহান, আমার সাথে টাইনা বেড়াই। তুমি হইলা অস্তিত্ব জানের লাহান, তুমি হইলা আমার আমি। কেমনে তোমারে ভুইলা থাকি কও। ভুইলা যাওয়া সহজ হইলে ভুইলা যাইতাম, মন না থাকলে ভুইলা যাইতাম, আমি না থাকলে ভুইলা যাইতাম। জানের লাহান তোমারে আমি ভুইলা যামু কেমনে কইলা কও। তোমার কি আমার ক্ষমতা সম্পর্কে কোনো আন্দাজ আছে? তুমি কি জানো আমি তোমাকে কি করতে পারি? আমি তোমার ভেতর থেকে তোমাকে ছিনিয়ে নিতে পারি। তোমাকে কিছু মুহূর্তের জন্য এমন করে দিতে পারি যে তোমাকে তোমার নিজের কাছে অস্তিত্বহীন মনে হবে। তোমার মনে হবে তুমি তোমার ওজন ভর সব হারিয়েছ। তোমার কোনো আন্দাজ নেই আমি তোমাকে কি করতে পারি।
নীরব নিভৃত পুরুষ হিসেবে তোমার যে সুনাম আছে তা খুব সহজে গুড়িয়ে দিতে পারি। তোমাকে এমন জাদু করতে পারি, তোমাকে নিজেকে সেরকম স্রোত মনে হবে যে স্রোত বহু দূর সরে গেছে দ্বিগুণ শক্তিতে কিনারায় আশ্রয় পড়ার জন্য। আমি তোমার অথরে চুম্বন করে অনায়াসে তোমার ভেতরের তুমিটাকে জাগিয়ে দিতে পারি। বান্ধিলাম পীড়িতের ঘর, ভালোবাসার খুঁটির পর, আদরে দিলাম ঘরের সার, ও মনরে। তুমি মেয়ে, তুমি খুব ভালো করে মনে রেখো, তুমি যখন ঘরের চৌকাঠ ডিঙোবে লোকে তোমাকে আর চোখে দেখবে। তুমি যখন গলিপথ ধরে হাঁটতে থাকবে লোকে তোমার পিছু নেবে, শীষ দেবে। তুমি যখন গলি পেরিয়ে বড় রাস্তায় উঠবে লোকে তোমাকে চরিত্রহীন বলে গাল দেবে। যদি তুমি অপদার্থ হও তুমি পিছু ফিরবে, আর তা না হলে যেভাবে যাচ্ছ যাবে। ঈশ্বর আমার মাথার কাছে ঘুরে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলতে চাই, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো, ক্ষমা করো। বাহ বাহ, দারুণ দারুণ, অসাধারণ, মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। আমরা প্রায় আমাদের সময়ের শেষের দিকে চলে এসেছি, তো আপনার কাছ থেকে কবিতা শুনলাম। এবার একটু বাপ্পি আশরাফ আপনার কাছে যেতে চাই। আপনি অনেক না পাওয়ার কথা বলছিলেন, অনেক হতাশা কিংবা অনেক আমাদের এখানে অপূর্ণতা, স্কুলিংয়ের অভাব, অনেক কিছুই ছিল। তো সেই জায়গাতে যদি একটু বলি, আপনি কমন জেন্ডার, তারপর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সহ অসংখ্য কাজ করেছেন, কিন্তু এই কাজগুলোতে আপনাকে আমরা খুব ভিন্ন একজন মানুষ হিসেবে পেয়েছি, ভিন্ন একটা চরিত্র হিসেবে আপনি আবির্ভাব হয়েছিল আপনার। তো সেই কাজগুলো আপনি এখন বর্তমানে উপদেষ্টা মহোদয় আছেন আমাদের মোস্তফা সরোয়ার ফারুকী, ওনার তত্ত্বাবধানে আপনি কাজ করেছেন। তো এখন তো তিনি উপদেষ্টা এবং আপনার সাথেও তার খুব ভালো একটা সম্পর্ক ছিল, আপনারা কাজ করেছেন একসাথে দীর্ঘদিন। এখন আসলে প্রত্যাশার জায়গাটা কতটা পূরণ হবে বলে আপনার মনে হচ্ছে? আমি যেটা বলতে চাই একান্তই আমার ব্যক্তিগত ধারণা থেকে, ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে যে মনে করেন যে 15 জনের একটা টিম কাজ করছে যে কোনো একটা বিষয় নিয়ে, সেখানে একজনকে একটা দায়িত্ব দেওয়া হলো, আর 14 জনের কোঅপারেশন খুব জরুরি। টোটাল যন্ত্রটা যদি একসাথে একই এইম নিয়ে কাজ না করে, তাহলে যে কোনো একজন ওইখান থেকে কোনো বেনিফিটের মানে ইচ্ছা থাকা সত্ত্বেও বেনিফিশিয়ারি হবে না বা হতে পারবে না। তো হয়তো ইচ্ছা থাকবে, হয়তো গোপনে কিছু পথ আগানো যাবে, যে ভবিষ্যতে যারা আসবে তারা যেন এটুকু ধরে আর একটু অ্যাডভান্স হয়ে যেতে পারে। তবে ভালো কিছু তো আশা করি। তো বাংলাদেশের নিমকো থেকে মাস কমিউনিকেশন, যেটা মানে সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে, ওইখান থেকে 1 মাসের একটা প্রশিক্ষণের জন্য বিভিন্ন গেস্ট লেকচারার ওখানে নিয়ে গেছিল রেডিওতে। তো কেউ 1 দিন, কেউ 2 দিন, কেউ 3 দিন করে বিভিন্ন বিষয়ে লেকচার দিয়েছিল আর কি। তো ওইটা একটা হচ্ছে ফর্মালি শেখার একটা জায়গা। বাদ বাকিটা আমি সেলফ ডেভেলপমেন্ট, আমার নিজের মতো নিজে সে গল্পটা আমি করবো। তো যেমন ঢাকাতে আসার পরে আমি যেটা করলাম, থিয়েটার স্কুলে 1 বছর একটা কোর্স করলাম আর কি, অভিনয়ের উপরে। এইটাকেই তো 3 বছর করে ফেলা যায়, 4 বছর করে ফেলা যায়। বা ওরা তো টাকার জন্য করে না, ওরা মনের থেকে করে যে এখান থেকে অভিনেতা পরিচালক বার হোক।
এরকম। তা আমাদের আসলে প্রত্যাশা তো এমন, সেই প্রত্যাশাগুলো ধীরে ধীরে পূরণ হবে। সেই ক্ষেত্রে আপনাদেরও যেটুকু জায়গা আছে আপনাদের নিজেদের অবস্থান থেকে, সেটা নিশ্চয়ই আপনারা করবেন, সেটা আমাদের প্রত্যাশা। আমরা একেবারে শেষ সময় চলে এসেছি, আমরা একটু আমাদের সঙ্গীত শিল্পী লালন মাহমুদের কাছে যেতে চাই। একেবারে শেষ সময় যে আপনি পড়াশোনা করেছেন, সেখান থেকে সঙ্গীত নিয়ে কাজ করতে করতে লম্বা একটা সময় পার করে এসেছেন, এখন আসলে কি মনে হচ্ছে এখানে সঙ্গীতের ক্যারিয়ারের ক্ষেত্রে বলি বা বাংলাদেশের প্রেক্ষাপটে সঙ্গীতের অবস্থানটা কি, সামনের জায়গাটা ব্যান্ড সঙ্গীতের অবস্থানে কি দেখতে পাচ্ছেন, ছোট্ট করে একটু জানতে চাই। বাংলাদেশের যে মানুষ তারা আসলে একই সঙ্গে মানে সোশ্যাল যে কাঠামো বা স্ট্রাকচার, বাংলাদেশের মানুষ অনেক গান শোনা পছন্দ করে, এটা বলতেই হয়। মানে তো সেই ক্ষেত্রে বাংলাদেশে গানের আসলে যদি এখন অনেকেই আছে অনেক ভালো গান করে, তারপরে আমি যাদের কথা বলি ব্যান্ডে যারা আগে ছিল এইটিজে, এখন আরও কিছু ব্যান্ড তো আছেই, নেমেসিস, আরবো ভাইরাস, এরকম ব্যান্ডে। তারপরে এছাড়া আমাদের অন্যান্য যে আরও যে সলো আর্টিস্ট বা ওইভাবে যদি হিসাব করি মিউজিক ডিরেক্টর হিসেবে অনেকেই ভালো কাজ করছে, প্রীতম আছে, তারপরে হাবিব উনি আছেন, এরকম যারা তারা কিন্তু এখনো কাজটা করে যাচ্ছেন। তার মানে তারা তো এমনি এমনি করছে না। মানে আমিও আমার জায়গা থেকে যতটুকু ভালোবাসা পাচ্ছি, আমার কাছে মনে হয় যে আমি গান করি বলেই হয়তো গ্রামের একজন মানে বৃদ্ধ চাচা অনেক সময় আমাকে এমনও হয় যে দাঁড় করায় দিয়ে মানে ঈদের বাড়িতে গেলে যে একটা গান শোনাও, ফোক গান শোনাও, মানে ওনার যে পছন্দ বা এরকম। তো এটাই আর কি। এই জায়গা থেকে যদি বলতে হয় তাহলে আমি আপনাকে বলবো যে প্রথমত আমি আসলে 2 বছর গান করার জন্য খুব চেষ্টা করেছিলাম। তারপর দেখলাম যে আমার গলায় আসলে সুর টুন্ডে আমাদের এটা হবে না। তো আমাকে অনেকে বললো কণ্ঠ অনেক সুন্দর, তখন আমি চিন্তাম তাহলে কবিতার একটা চেষ্টা করে দেখি। কবিতার চেষ্টা করতে গিয়ে দেখলাম যে কবিতা নিয়ে প্রচুর পড়াশোনা করলাম আমি, প্রচুর মানে অনেক। এবং কবিতা নিয়ে পড়াশোনা না, পড়াশোনা হচ্ছে শিল্প সাহিত্য নিয়ে, ওয়ার্ল্ড শিল্প, কবিতা আবৃত্তির জন্য আলাদা একটা ভয়েস তৈরি হয়েছে আমার নিজের কণ্ঠটাই অন্যভাবে গঠন তৈরি হয়েছে। কথা বলতে ভালো লাগে, কথা শুনলে আরেকজন শুনে তার কাছেও ভালো লাগে। তো যেটা হইলো, তাহলে এতে কি উপকার হইলো, আসলে কি উপকার হইলো জানি না, কিন্তু আমি না অভিনয় নিয়ে ওইভাবে কখনো কোথাও ওই থিয়েটার স্কুল ছাড়া আর ওইভাবে ট্রেনিং করি নাই কোথাও। কবিতাটা নিয়ে আপনার অনেক নিজের আগ্রহ দিই, কবিতার যে ডেপথনেস, কবিতাকে যে খেলা করা, বিভিন্ন এই জিনিসগুলো আমি ইয়ে করলাম। তো পরবর্তীতে যখন আমি বাংলাদেশ বেতার থেকে খুলনা থেকে ঢাকাতে আসলাম, এসে এখন বিতৃষ্ণা জন্মালো আমার যে আমি বেতারে কথা বলি, আমার একটু বলে তোর প্রোগ্রাম ছিল, তোরে তো পাইলাম না, একটা লোক কথা বলছিল, যখন বলি ওই লোকটাই আমি, তখন আবার কেউ বিলিভ করে না যে এই লোকটাই আমি। তো আমার অডিওর প্রতি আগ্রহটা কমে গেলে আমার ভিজুয়ালের প্রতি ইন্টারেস্ট আসলো। ভিজুয়াল করতে গিয়ে আমি দেখলাম ওই যে কবিতার 4.5 পৃষ্ঠা 5 পৃষ্ঠা ডায়লগ, ওটা আমার বলতে কষ্ট হয় না। আচ্ছা। এবং আমি খুব মানে ওর ভিতরের ইনার টেক্সটটাও একবারই ধারণ করে ফেলতে পারি বা দুবার পরেই ধারণ করে ফেলতে পারি এবং সেভাবে ডায়লগ ডেলিভার করতে পারি। এবং কখনো দেখা গেলো ইম্প্রোভাইজ ডায়লগ, জাস্ট ডিরেক্টর একবার বলছে, ওইটা আমি আমার মতো ইম্প্রোভাইজ করে 5 মিনিট 6 মিনিট 7 মিনিট একটা ডায়লগ নিজে বানায় বলে যেতে পারি। দ্যাট মিনস যে আপনার অভিনয়ের ক্ষেত্রটাকে অনেক বেশি সহজ করে তুলেছিল এই কবিতার প্রতি ভালোবাসা, যে ডেডিকেশন, কবিতা চর্চার। তো সেটাই বলছি যে জীবনে আসলে কোনো কিছুই ফেলনা না। মাঝরাতে পাহাড়ে গিয়ে একটা সঙ্গীত শুনলে আমি যদি সঙ্গীত, সেটাই আমি যে মজাটা পাবো, আরেকজন তো সেই এটা সঙ্গীত আসলে শিল্পের সবগুলো মাধ্যমেই আসলে যদি রসটা আস্বাদন করা যায়, নিজের ভেতরে ধারণ করা যায়, আমরা সেখান থেকে আসলে জীবনে সেটা কাজে লাগে, লাইফে কাজে লাগে, জীবনে কাজে লাগে। শিল্পটা হচ্ছে সেই আসলে করে আর কি। একদমই, মানে এটা আসলে ক্যারিয়ারের চিন্তাটা না করেও পুরো জীবনের ক্ষেত্রে এটা একটা প্রভাব ফেলে। দর্শক, আমরা আসলে এতক্ষণ ধরে চেষ্টা করছিলাম গান, সাথে একটু কবিতা, সাথে একটু গল্প, পুরোটা মিলে একটা দারুণ গল্প, আড্ডা, এরকমই একটা আয়োজনকে আপনাদেরকে উপস্থাপন করবার। তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। শেষ করছি আয়োজন, তবে আমরা একটা গানের মাধ্যমে গান শুনতে শুনতে আয়োজনটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা হচ্ছে বাউল আব্দুল করিমের একটা গান। কেন
বা যদি